গল্পের নাম অনুভবে তুমি, পর্ব সংখ্যা 27, লেখা মমতাহিনা জান্নাত মৌ। আমি অতসীকে বিয়ে করতে চাই। মাথা কি ঠিক আছে তোমার? এই পরিস্থিতিতে কি করে এটা বলতে পারলে তুমি? সরি বাবা, আমি জানি এটা শুনলে তুমি অনেক বেশি অবাক হবে, বাট আমি আর কোনো উপায় দেখছি না। আমি বুঝতে পারছি না ইভান, তুমি হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলে কেন? কারণ আছে, তুমি জানো আমি কারণ ছাড়া কোনো কাজ করি না। কিন্তু কি এমন কারণ যার জন্য তোমাকে এখনই বিয়ে করতে হচ্ছে? অফিসার আকরাম আমাকে থ্রেট দিয়ে গেছে, আজকের মধ্যে অতসীদের যদি ওদের বাসায় না পাঠিয়ে দেয় তাহলে নাকি খুব বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু আমি কিছুতেই অতসীদের পাঠাবো না ও বাড়িতে। উনি তো তোমার ভালোর জন্যই বলেছে। বাবা, আমিও তো এটাই চাই। যেখানে অয়ন এই মুহূর্তে একজন ওয়ান্টেড আসামি, সেখানে তার পরিবারকে আমাদের বাসায় রাখা মোটেও ঠিক হচ্ছে না তোমার। ইভান সে কথা শুনে বলল, বাবা তুমি কি তোমার মেয়ের মৃতদেহ দেখতে পারবে, বা ধর্ষিত কোনো দেহ? ইভানের এমন কথা শুনে মুহিব সাহেব জোরে করে চিৎকার করে বলল, শাট আপ! কি বলছো এসব? মৌরির সাথে এমন কিছু হতেই পারে না। তাছাড়া ওকে তো পাঠাতে বলছি না, আমি অয়নের ফ্যামিলির কথা বলেছি, ওদেরকে পাঠাতে বলেছি। ইভান তখন বলল, মৌরি তো এখন ওদের পরিবারের সদস্য। আচ্ছা, মৌরির কথা বাদ দিলাম, মৌরির পরিবর্তে যদি অতসীর সাথে এমন কিছু হয় তখন? ইভানের বাবা এবার চুপ হয়ে রইলেন। ইভান তখন বলল, চুপ হয়ে গেলে কেন? উত্তর দাও। জানি এখন কোনো উত্তর দেবে না। তুমি যেমন শুধু মৌরির কথা চিন্তা করছো, ঠিক আমিও তেমনি মৌরির পাশাপাশি অতসীকে নিয়ে ভাবছি। অতসী কোনো ক্ষতি হলে আমি কিছুতেই সেটা সহ্য করতে পারবো না। সেজন্য বিয়ে করে সারা জীবন এ বাড়িতেই রাখতে চাই। দেখি তখন কে এসে ওকে চলে যেতে বলে। ইভানের বাবার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ল। ছেলে তার কি বলছে এসব? মেয়ে সন্ত্রাসীকে বিয়ে করে নিল, আর ছেলে আবার সেই সন্ত্রাসীর বোনকে বিয়ে করতে যাচ্ছে। যা মান সম্মান ছিল সব শেষ হয়ে যাবে তার। তবুও তিনি ইভানকে বোঝাতে লাগলেন, দেখো বাবা, অতসীকে বিয়ে করবে ঠিক আছে, আমি মানা করছি না, কিন্তু এই পরিস্থিতিতে অতসীকে বিয়ে করলে খুবই খারাপ হয়ে যাবে। পুরো মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হবে, নানা মানুষ নানা কথা বলবে। পরিস্থিতি স্বাভাবিক হোক, পরে না হয় করিও। আই ডোন্ট কেয়ার, আমি কাউকে ভয় পাই না, যা হবার হবে। তাছাড়া আমি তো লুকিয়ে বিয়ে করব না, সবাইকে জানিয়েই করব। আর অফিসার আকরামকে সবার আগে বিয়ের কার্ড দিতে চাই। অতসীর আম্মু আর দাদির সাথে কথা বলো বাবা। এই বলে ইভান চলে গেল। মুহিব সাহেব কিছুই বুঝতে পারছেন না তিনি কি করবেন এখন, আর ইভানকেই বা থামাবেন কিভাবে। মুহিব সাহেব ইভানের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। যেখানে সন্ত্রাসী অয়নকে জীবিত বা মৃত অবস্থায় ধরার পারমিশন দেওয়া হয়েছে, সেখানে ইভান কি করে তারই বোনকে বিয়ে করেছে? শুভ্র, নিলয় আর দিশান মোটামুটি সুস্থ হয়েছে। ইভান সেজন্য ওদের সাথে দেখা করার জন্য চলে গেল, কারণ এই মুহূর্তে এই তিনজন ছাড়া কাউকে এসে বিশ্বাস করতে পারছে না। ওদের সাহায্য দরকার ইভানের। অফিসার আকরামের উপর এতদিন বিন্দুমাত্র সন্দেহ হয়নি ইভানের, কিন্তু এখন সন্দেহ হচ্ছে। কেন অফিসার অতসীদের তাদের বাসায় পাঠানোর জন্য বারবার বলছে? নিশ্চয়ই সন্ত্রাসীদের হাতে আকরামের কোনো হাত আছে। ইভানের ধারণা সেদিন হাসপাতাল থেকে অয়নকে অন্য কেউ কিডন্যাপ করেছে, কারণ ইভান শুভ্রর থেকে শুনেছে সেদিন যারা অয়নকেও নেওয়ার জন্য এসেছিল তারা সবাই নর্মাল ড্রেস পরে এসেছিল, কিন্তু অয়ন তার ডায়েরিতে লিখেছিল ওর লিডারের পার্সোনাল লোকেরা ব্ল্যাক কালারের ড্রেস পরতো, যাতে হোয়াইট কালার ইংরেজিতে লেটার এন থেকে। ইভান আজকেও সেদিনের ঘটনাটা আবার বিস্তারিতভাবে শুনতে লাগলো। যদিও আগেও শুনেছে, তবু আবার তাদের সেম প্রশ্ন জিজ্ঞেস করলো, সেদিন কয়জন সন্ত্রাসী এসেছিল আর তাদের পোশাক কেমন ছিল। শুভ্র জানালো নর্মাল ড্রেস পরা ছিল, বাট মুখে কালো কাপড় বাঁধা ছিল। ইভান সেটা সন্দেহ করছিল, সেটাই হলো। তাহলে এখন অয়নের লিডার অবশ্যই অয়নকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। নিশ্চয়ই অয়নের ফ্যামিলিকেও খোঁজার জন্য হয়রান হয়ে গেছে। ইভান সেজন্য অতসীদের তাদের বাসায় নিয়ে গেছে, কিন্তু কারা অয়নকে নিয়ে গেল ইভানের মাথায় কিছুতেই আসছে না। সেজন্য ইভান অয়নের ডায়েরিটা আবার ভালো করে পড়তে লাগলো। সারাদিন আর বাসায় ফেরা হলো না ইভানের। এই মুহূর্তে ইভান মারাত্মক একটা ঝামেলার মধ্যে আছে। একদিকে অয়নকে ধরার জন্য উপর থেকে চাপ দিচ্ছে, অন্যদিকে অতসীর পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত আছে ইভান। ইভান আজও রাত 3টায় বাসায় ফিরল, আর বাসায় এসে তার ল্যাপটপ নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ কাজ করার পর ইভানের হঠাৎ অতসীর কথা মনে হলো। ইভান ভাবলো আজ হয়তো সে ঘুমিয়ে পড়েছে, সেজন্য রুমে আসলো না। ইভানের মনটা কেমন যেন আনসান করতে লাগলো। সে অতসীর রুমের দিকে চলে গেল। অতসীদের রুমে যেতেই ইভানের মাথা চক্কর দিয়ে উঠলো। রুমে তো কেউ নেই। ইভান তখন মৌরির রুমে চলে গেল। মৌরিও নেই। ইভান তো
দেখে পাগলের মতো দৌড়ে তার বাবার রুমের দিকে গেল আর জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। ইভানের বাবা ঘুমিয়ে পড়েছিলেন, সেজন্য তিনি ঘুম ঘুম ভাব নিয়ে উঠে এলেন। ইভান জিজ্ঞেস করলো, বাবা অতসীরা কই? ওরা কেউ নেই কেন? ইভানের বাবা তখন বলল, ওরা সবাই চলে গেছে, আমি যেতে বারণ করেছিলাম তবুও শোনেনি। চলে গেছে মানে? কই গেছে? ওদের বাড়িতে। ইভান আর 1 মিনিট সময়ও নষ্ট করলো না বা তার বাবাকে নিয়ে কিছু জিজ্ঞেসও করলো না। সে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই দৌড়ে চলে গেল আত্মীয়দের বাসায়। ইভান যখন অতসীদের বাসায় পৌঁছালো সে তার নিজের চোখে গিয়ে বিশ্বাস করতে পারল না, কারণ অতসীদের রুমের দরজা ভেঙে কে যেন আগেই ঢুকেছে রুমে। ইভানের পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার আর রুমে ঢোকার সাহস হচ্ছিল না, তবু সে সাহস করে রুমের মধ্যে ঢুকলো, কিন্তু কাউকে দেখতে পেল না। ইভান চিৎকার করে ডাকতে লাগলো সবাইকে, কারো কোনো সাড়া পেল না। ইভান ইভান কি করবে এখন বুঝতে পারছিল না। সে একদম দিশেহারা হয়ে গেল। যে চোখ দিয়ে সহজে জল বের হয় না, সেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে ধরেই নিল সন্ত্রাসীগুলো ওদের সাথে খারাপ কিছু করেছে। হঠাৎ রুমে নিলয়, শুভ্র আর দিশান প্রবেশ করলো, কারণ ইভান আসার সময় ওদের কেউ ফোন করে ডেকেছিল। রুমের দরজা ভাঙা দেখে ওরা ভয় পেয়ে গেল। শুভ্র ইভানকে কিছু জিজ্ঞেস করতে যাবে, কিন্তু তার আগে ইভান শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইভানকে এরকম ভেঙে পড়া দেখে সবাই অবাক হলো, কারণ তারা কখনো ইভানকে এরকম ভেঙে পড়তে দেখেনি। কিছুক্ষণ পর ইভান শান্ত হলো, তারপর তার ফোন বের করে অফিসার আকরামকে ফোন দিল। অফিসার আকরাম ডিউটিতে আছেন, সেজন্য সাথে সাথে ফোন রিসিভ করলেন। ফোন রিসিভ করার সাথে সাথে ইভান শান্তভাবে জিজ্ঞেস করলো, অতসীরা কোথায়? মানে কোন অতসী? অয়নের বোন। অফিসার আকরাম তখন হাসতে হাসতে বলল, আজকাল স্যার কি নেশা করছেন নাকি যে মধ্যরাতে অয়নের বোনের কথা জিজ্ঞেস করছেন? শাট আপ অফিসার, মজা করা বাদ দিয়ে সত্য কথা বলেন। আমার বোন আর অয়নের পরিবারের লোকেরা কোথায়? তা আমি কি করে জানবো? ওরা তো আপনাদের বাসাতেই ছিল। ইভান তখন বলল, না আমার বাসায় ছিল না, ওরা আজ তাদের বাড়িতে এসেছিল। কোথায় কোথায় ওরা? অফিসার আকরাম তখন বলল, কি বলছেন স্যার? আমি কিভাবে জানবো ওরা কোথায়? ইভান তখন বলল, তাহলে বারবার ওদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য বলছিলেন কেন? আকরাম সেই কথা শুনে আবার হেসে উঠল আর বলল, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। একজন সিআইডি অফিসার হয়ে সন্ত্রাসীদের ফ্যামিলিকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, সেজন্য বলছে। ইভান তখন চিৎকার করে বলল, আপনার ডিউটি আমি শিখিয়ে দেবো, যদি ওদের কিছু হয়ে যায় আপনাকে আমি। ইভানের কথা শুনে আকরাম চিল্লাচিল্লি করতে লাগলো, এত বড় সাহস আমাকে হুমকি দেয়! কিন্তু ইভান তার আগেই কল কেটে দিয়েছে। ইভান শুভ্রকে বলল, আর 1 মুহূর্ত দেরি করা যাবে না, তোমাকে যে ঠিকানাটা দিয়েছিলাম সেটা খুঁজে বের করেছো? হ্যাঁ স্যার, কিন্তু কোম্পানিটা তো অনেক আগে বন্ধ হয়ে গেছে। ইভান কোনো উত্তর দিল না। ইভান তখন দিশানকে বলল, তোমার কাজটা কমপ্লিট করেছো? না স্যার, খুঁজে পাইনি কাউকে। নিলয়কে কিছু জিজ্ঞেস করার আগেই নিলয় বলল, আমার কাজ হয়ে গেছে স্যার। গুড। এই বলে ইভান সবাইকে নিয়ে বের হয়ে গেল। ইভান বাইরে সবার সাথে ভালো করে কথা বললেও সে ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছিল। যে কষ্ট বোঝানোর মতো ভাষা তার কাছে নেই। যত বিপদই আসুক না কেন আর যত কিছুই হোক না কেন, একজন সিআইডি অফিসার কখনোই তার কাজকে অবহেলা করতে পারে না। মনের কষ্ট মনে রেখে ইভান মাঠে নেমে গেল। তবে অতসী আর মৌরির সাথে খারাপ কিছু হয়ে গেলে সে কী করে সহ্য করবে সেটা ভাবতেই তার শরীর শিউরে উঠল। মুহিব সাহেব ইভানের সাথে অতসীর বিয়ে নিয়ে কথা বলতে গিয়েছিল অয়নের মায়ের সাথে। অয়নের মা রাজি হয়নি, কারণ এই পরিস্থিতিতে ইভান কি করে বিয়ের কথা বলতে পারলো, যেখানে অয়ন হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা এখন কেমন ইভান সেটা ভালো করে বলেনি। অয়নের কথা শুনে ইভানের বাবা বলল, অসুস্থ। কেউ অসুস্থ আর অয়ন যে হাসপাতালে সেটা আপনাদেরকে বললো? অয়ন তো নিখোঁজ হয়ে গেছে, পুরো পুলিশ ডিপার্টমেন্ট ওকে খুঁজে বেড়াচ্ছে। সেই মুহূর্তে একজন এমন এক সন্ত্রাসী যাকে দেখলেই ক্রসফায়ার করা হবে। ইভানের বাবার কথা শুনে সবাই ইভানকে ভুল বুঝলো। তারা ভাবলো ইভান অয়নকে ধরার জন্য তাদেরকে বাড়িতে নিয়ে এসেছে, অথচ ইভান তাদের বলেছে সে অয়নকে বাঁচাতে চায়। সেজন্য তারা তাদের বাড়ি চলে গেছে। 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ইভান অতসীদের কোনো খোঁজ পেল না। কিন্তু ইভান থেমে থাকলো না, সে তার প্ল্যান অনুযায়ী সব কিছু করতে লাগলো। প্রথমে তারা SRS কোম্পানিতে চলে গেল। কোম্পানিটা অনেক আগে বন্ধ হয়ে গেছে। ইভান এই কোম্পানির মালিককে খুঁজে বের করলো। SRS কোম্পানির মালিক ছিলেন সরোয়ার রাকিব সরকার, কিন্তু তিনি আজ থেকে 5 বছর আগে মারা গেছেন। সেজন্য কোম্পানিটা নাকি আপাতত বন্ধ আছে। কিন্তু ইভানের মাথায় একটা বিষয় ঘুরপাক দেখতে লাগলো।
সারোয়ার রাকিব সরকার যদি 5 বছর আগে মারা যায় তাহলে অয়ন কিভাবে এই কোম্পানিতে 4 বছর আগে জয়েন করলো? তাহলে এই 1 বছর কে চালু রেখেছিল কোম্পানি? ইভান সেটা খোঁজার জন্য সারোয়ার রাকিব সরকারের পাশে চলে গেল। সারোয়ার রাকিব সরকারের 2 ছেলে ছিল যারা বিদেশ থেকে পড়াশোনা করে, আর এক মেয়ে আছে যার বিয়ে হয়ে গেছে, কিন্তু মেয়েটি মায়ের সাথে এই বাড়িতেই থাকে। ইভান সারোয়ার রাকিব সরকারের মেয়ের জামাইকে দেখে একদম অবাক হয়ে গেল। শুধু ইভান না, শুভ্র, নিলয় আর দিশানও বেশ আশ্চর্য হলো, কিন্তু তারা তাকে কিছু বুঝতে দিল না। তবে সরোয়ার রাকিব সরকারের জামাই ইভানদের দেখে ভয়ের মধ্যে পড়ে গেল, কারণ সে সিআইডি অফিসার ইভানকে ভালো করে চেনে। সেজন্য তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কেন এসেছেন আর কেন এবার সারোয়ার রাকিব সম্পর্কে জানতে চাচ্ছেন? ইভান তখন জানালো তারা এসআরএস কোম্পানি সম্পর্কে জানতে এসেছে, কেন কোম্পানিটা বন্ধ হলো আর কত বছর ধরে বন্ধ হয়ে আসছে। সারোয়ার রাকিব সরকারের জামাই সেম উত্তর দিল, যা ইভান আগেই শুনেছে লোকে মুখে। ইভানের সন্দেহের মাত্রা বেড়ে গেল। চলবে।